মিনক্সিডিল কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয়? ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 থেকে 3 বছর পরে ট্রান্সপ্লান্টেড হেয়ার কি ঝরে যায়? নমস্কার, আমি মনতোষ। আর আজকে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যতগুলো প্রশ্ন আপনারা করেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরটাই আজকের এই ভিডিওতে দেবো। আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে, অর্থাৎ আমি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, অর্থাৎ কলকাতার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ঠিক কত টাকা খরচ হয় এবং যদি হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার করতেই হয় তাহলে আপনার জন্য কত টাকা খরচ হতে পারে। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছু রাখা আছে। এদিকে শ্যাম্পু রাখা আছে, এদিকে মিনক্সিডিল রাখা আছে এবং অনেকগুলো কন্টেনার মিনক্সিডিলের এই মুহূর্তে আমি রেখে দিয়েছি। এইগুলো কেনার জন্য কত টাকা খরচ হয়, মিনক্সিডিল লাইফ টাইম ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে আপনাদের মনে হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক প্রশ্ন আছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। চলুন আজকে দেখে নিই কার কী প্রশ্ন আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়, এই প্রশ্নটা সবার মনের মধ্যে, আর এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন। তো আপনাদেরকে এটা জানিয়ে রাখি, যদি আপনারা একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেন কলকাতার মধ্যে, তাহলে আপনি চাইলে অবশ্যই এফইতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। যেখানে আপনি যদি স্যাফায়ার ব্লেডে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, অর্থাৎ সিলেটিংয়ের সময় যদি আপনার স্যাফায়ার ব্লেড দিয়ে সিলেটিং করা হয়, সেক্ষেত্রে 20 টাকা পার গ্রাফট আপনি যে কোনো ভালো ক্লিনিক থেকেও সার্জারি করতে পারেন। নিডলস টেকনিকে যদি করতে চান, সেখানে কিন্তু আপনি প্রায় 15 টাকা থেকে 20 টাকার মধ্যে নিডলস টেকনিকে করতে পারবেন। নিডলস টেকনিকের তুলনায় সাফায়ার বা বায়োসাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা সব থেকে বেস্ট। আমাকে একজন প্রশ্ন করেছিল, দাদা বায়োসাফায়ার কি? তো বায়োসাফায়ার হচ্ছে সেই জিনিসটাই, আপনার যখন ট্রান্সপ্লান্ট করা হবে, আপনার গ্রাফটগুলো তুলে আনার পরে পিআরপি সলিউশনে ডুবিয়ে রাখা হবে এবং সেইগুলো আবারও স্যাফায়ার ব্লেড দিয়ে আপনার ইমপ্লান্ট করা হবে, অর্থাৎ সিলেটিং করা এরিয়াতে বসিয়ে দেওয়া হবে। এটাই মূলত বায়োসাফায়ার। যেমন এখানে আমাকে প্রশ্ন করেছে রিঙ্কি সরকার, ভাইয়া আপনি কি ট্রান্সপ্লান্টের আগে মিনক্সিডিল ব্যবহার করেছিলেন? তো আমি আপনাদেরকে জানাই, ট্রান্সপ্লান্টের আগে আমি মিনক্সিডিল ব্যবহার করিনি, কারণ সেই সময় চুল নিয়ে ভাবার মতো আমার কাছে টাকাও ছিল না এবং আমার কোনো ক্যাপাসিটিও ছিল না যেটা নিয়ে আমি এরকম কিছু করতে পারবো। তো সেই সময় আমি কিছুই করিনি। বেসিক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ট্রাই করেছিলাম এবং ওই ধরনের যে রেমেডিগুলো হয়, অর্থাৎ যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যে কোম্পানি বানায়, বিভিন্ন যে কোম্পানি থাকে, অর্থাৎ আপনি দোকানে গেলে, যে কোনো কসমেটিক স্টোরে গেলে আপনাকে যেটা অ্যাডভাইস দেওয়া হয় যে আপনি এই অয়েলটা ব্যবহার করতে পারেন। আমি সেই সময় 300, 350, 400 টাকা দিয়ে কিছু অয়েল ব্যবহার করেছিলাম মাথার জন্য, যেখানে আমার চুলের রুটগুলো যেন খুব বেশি মজবুত হয় এবং ডেন্সিটি ভালো পায়। তো সেটা ব্যবহার করার পরে তাতে আমি কিন্তু কোনো রেজাল্ট পাইনি এবং কোনো বেনিফিট পাইনি। আস্তে আস্তে আমার হেয়ারগুলো ঝরে যেতে শুরু করেছিল। এখানে আমাকে প্রশ্ন করেছে তুবাই পাল, যেটা প্রশ্ন করেছে 2 থেকে 3 বছর পরে ট্রান্সপ্লান্টেড হেয়ার কি ঝরে যায়? তো এই বিষয়ে আমি বলবো যে ট্রান্সপ্লান্ট করে আজকে প্রায় 2 বছর 1 মাস, অর্থাৎ 2 বছর 1 মাস হয়ে গেছে। এখনও পর্যন্ত টিল নাও আমার হেয়ারের কন্ডিশন এবং হেয়ারের ডেন্সিটি কিন্তু কোনোভাবেই কোনো প্রশ্ন নেই। দেখুন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কী কন্ডিশনে আছে আমার হেয়ারের এখন এই মুহূর্তে কন্ডিশন। এটা হচ্ছে আমার রিয়েল ডেন্সিটি এবং কোয়ালিটি। বাকি হেয়ার স্টাইল আপনি যেমন খুশি তেমন করতে পারবেন, হেয়ার কাটিংও আপনি যেমন খুশি তেমনভাবেই করতে পারবেন। এটা হচ্ছে মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের আমার হিস্ট্রি। তো এখনও পর্যন্ত যদি এই ডেন্সিটি থাকে তাহলে কতদিন পর্যন্ত এই হেয়ার থাকতে পারে সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। এরপরে প্রশ্ন করেছে দীপ মণ্ডল, দাদা হেয়ার ভিটামিন 30 ট্যাবলেটস অ্যান্ড রেস্ট 120 ট্যাবলেটস রাখা আছে, কোনটা কখন কিভাবে খাবো? হ্যাঁ, এইখানে যে ভিটামিন ট্যাবলেটটা আছে, ভিটামিন ট্যাবলেটটা কেউ যদি রাতে নেয়, প্রতিদিন রাতে করে একটা করে ভিটামিন ট্যাবলেট নিতে পারে এবং ডিএসটি ব্লকার যেটা আছে সেটা কিন্তু দিনের বেলাতে নেওয়া যায় হেয়ারের জন্য। তবে কিছু প্রশ্ন তুলে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আরও একজন প্রশ্ন করেছে হচ্ছে মানিক রয় প্রশ্ন করেছে স্ক্যাল্প কীভাবে ক্লিনিং করতে হয় একটু দেখালে ভালো হয়। তো স্ক্যাল্প ক্লিনিং নিয়ে খুব ভালো করে ভিডিও বানাবো। স্ক্যাল্পের মধ্যে হাত দিয়ে এরকম করে শ্যাম্পু লাগিয়ে মেনলি ক্লিনিং করতে হয়, যেন চুলটাকে ভালো করে ক্লিন হয় সেদিকে খেয়াল রাখতে হয়। এটা মূলত স্ক্যাল্প ক্লিনিং। তো এই বিষয়ে আপনারাও কমেন্ট করে জানাবেন যে যদি এরকম ধরনের ভিডিও পেতে চান, কী জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। না চুলের যদি যে কোনো ছোট সমস্যা আপনার থাকে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন এবং আপনাদের চুলের প্রবলেম বা যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। চলুন পরবর্তী যেটা ট্রান্সপ্লান্টের নিয়ে প্রশ্ন আছে, দাদা এখানে প্রশ্ন করেছে মধুসূদন হোসেন, প্রশ্ন করেছে দাদা মেডিসিনের পাশাপাশি কি খাবার খেতে হয় সে সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হতো। মেডিসিনের পাশাপাশি আপনি যদি প্রথমেই বলি, সকালে একটা সবুজ সবজি যদি খেতে পারেন এবং অল্প ভাত খান, কিন্তু একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করুন।
ন্যাচারালি যে ফুডগুলো আমাদের ডিএসটি ব্লক করে সেই ফুড হ্যাবিটটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার জন্য হেয়ারগুলো আরও বেশি হেলদি হবে। আমি ফুড নিয়ে পুরো বিস্তারিত ভিডিও বানাবো, আমি যে ফুডগুলো প্রতিদিন খাচ্ছি তার কি বেনিফিট আছে সেটা আপনাদেরকে জানাবো। শুভময় কর্মকার প্রশ্ন করেছে ডিএসটি ব্লকার ফুডগুলো যদি একটু বলেন। দেখুন, ডিএসটি ব্লকার ফুড জেনারেলি আমি প্রথমেই বলি যে কোনো একটা সবজি খেতে পারেন, আপনি গাজর খেতে পারেন, আমলকি খেতে পারেন, বিট খেতে পারেন। এই ধরনের যে ফ্রুটের কথা আমি বললাম, এই ফুডগুলো যদি আপনি সব থেকে বেশি খেতে পারেন তাহলে সেটা আপনার স্কিনের জন্য ঠিক যতটা ভালো ঠিক ততটা ভালো আপনার হেয়ারের জন্য এবং আপনার ডিএসটি ব্লক করার জন্য। নর্মালি যে প্রশ্নটা সব থেকে বেশি মিনক্সিডিল কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয় সেই প্রশ্ন বলবো। আমার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে কম্পোজিশনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেনলি মিনক্সিডিল, এখানে একটা আছে, এখানেও একটা আছে এবং এটা তার পুরো বক্স। যে মিনক্সিডিলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন i16 রেমেডি থেকে আসছে অ্যান্টি হেয়ার ফল প্রো প্লাস, যেখানে মিনক্সিডিল উইথ ফিনাস্ট্রয়েটের টপিক্যাল সলিউশন লেখাই আছে। তো এই মিনক্সিডিলটা আমি ঠিক কী করে ব্যবহার করি সেটা মেনলি আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, আজকে রাতে যদি আমি মিনক্সিডিল ব্যবহার করি, কালকে যদি আমার কোথাও বাইরে যাওয়ার না থাকে বা খুব বেশি ধুলো বালি বাতাসের মধ্যে আমি যাচ্ছি না, তখন আমি কালকে দিনেও শ্যাম্পু করব না, ঠিক পরের দিন এই শ্যাম্পুটা ইউজ করব। এবং এই শ্যাম্পুটা ইউজ করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমত একটা মাইল্ড শ্যাম্পু, যেটা ইউজ করলে আপনার চুলের স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে ক্লিন করে এবং চুলের যে এক্সিস্টিং যে অয়েলগুলো থাকে, আমাদের স্কিনের সব থেকে অয়েলি এরিয়া হচ্ছে আমাদের চুল, মাথার চুল, এবং সেই চুলে অনেক বেশি অয়েল থাকে, সেগুলো রিমুভ করার খুব বেশি প্রয়োজন। তাই যাদের অয়েলি স্কিন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কখনোই অয়েল ব্যবহার করবেন না এক্সিস্টিং অয়েল, অর্থাৎ বেশি যদি অয়েল আপনি ইউজ করেন তাহলে দেখবেন আপনার স্ক্যাল্পে অনেক বেশি এরকম যখন মাথা দিয়ে চুলকি এরকম করে আনবেন আঙুলটা, দেখবেন চুলের মধ্যে অনেক বেশি র্যাশ তৈরি হয়ে গেছে এবং অনেকটা বেশি হেয়ার ফল আপনার হচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার অয়েলি স্কিন থাকে তাহলে অবশ্যই অয়েল ইউজ করার কোনো প্রয়োজন নেই, আর যদি আপনার ড্রাই স্কিন থাকে সেক্ষেত্রে অয়েল ইউজ করার বিশেষ প্রয়োজন। শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করার কিন্তু একটা খুব বিশেষ দরকার চুলগুলোকে ভালো রাখার জন্য। যেমন যে মুহূর্তে আমার হেয়ারগুলো এমন দেখতে পাচ্ছেন কেমন কন্ডিশনে আছে, আমি উইকলি অন্তত একবার হলেও আমি কন্ডিশনার ইউজ করি চুলের জন্য, কারণ চুলের যে ময়েশ্চার থাকে সেটা লক করে রাখার জন্য। যদি আমি প্রতিদিন শ্যাম্পু ইউজ করি তাহলে সেই ময়েশ্চারটা চলে যাবে, তাহলে আমাকে অবশ্যই সেই ময়েশ্চার ফিরিয়ে আনার জন্য কন্ডিশনার ইউজ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবং মিনক্সিডিল আপনি ট্রান্সপ্লান্টের পরে যদি চান ছেড়ে দেবেন, দিতে পারেন, তবে এক্সিস্টিং হেয়ার, আমার এই এরিয়াতে যে এক্সিস্টিং হেয়ারগুলো ছিল সেগুলো যথেষ্ট থিনিং ছিল। ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কন্ডিশন ছিল, দেখুন খেয়াল করে দেখুন স্ক্রিনে এই মুহূর্তে এই ছবিটা দেখতে পাচ্ছেন, খুব 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 বাজে কন্ডিশন। আজকে 2 বছর প্লাস হয়ে যাওয়ার পরেও এত সুন্দর ডেন্সিটি, কোয়ালিটি এবং লুকিংটা কতটা পরিবর্তন হয়ে গেছে। আর ট্রান্সপ্লান্টের খরচ আমি বললাম, আপনি যদি সাফায়ারে করেন 20 টাকা থেকে আপনি সাফায়ারে ট্রান্সপ্লান্ট করতে পারবেন, 20, 25, 30 সাফায়ার, বায়ো সাফায়ার, রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট, ঠিক আছে, বা ডার্মা টেকনিকেও আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, যেটা একটা ইমপ্লান্টার ইউজ করে আপনার চুলগুলোকে রুটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় ডার্মা টেকনিক এফইউতে। তো এরকম মডার্ন ফর্মেও যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনি চাইলে এই ফর্মগুলোতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন এবং ভালো রেজাল্টও পেতে পারবেন। আর অবশ্যই আমার রেজাল্টটা এই মুহূর্তে দেখে কেমন মনে হচ্ছে সেটা তো কমেন্ট করে জানাবেন। বাকি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে প্রত্যেকটা মুহূর্তে চ্যানেলে ভিডিও দিয়েছি, আর আমার খরচ সম্পর্কে জানিয়েছি যে আমার 60,000 গ্রাফট লেগেছিলো এবং আমার সেই সময় 20 টাকা করে আমি নর্মালি যে নিডলস টেকনিক থাকে সেই টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি কলকাতা থেকে, এবং সঙ্গে 3টে পিআরপি, প্রত্যেকটা ক্লিনিক পিআরপি বা জিএফসি আপনাকে ফ্রি দেওয়া হয় ট্রান্সপ্লান্টের পরে, সে বিষয়ে আপনি খেয়াল রাখবেন বা দেখে বুঝে জেনে নেবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।